আমার সামনে 5টা উদাহরণ আছে যেখানে বলা হচ্ছে যে জামাতে ইসলামী টাকা বিতরণ করার জন্য কোথাও কোথাও ইয়েটা জানেন আপনি, সৈয়দপুরের ঘটনাটা জানেন যে 50 লাখ টাকা সহ একজন জামাত আমির আটক হয়েছেন এবং বলা হয়েছে এটা ওনার ব্যবসায়িক টাকা। বাট যারা সমালোচনা করছে তারা বলছেন যে এই সময় এই মুহূর্তে এইভাবে ব্যবসায়িক টাকা ক্যারি করার কথা না। এর বাইরেও আরো 4টা উদাহরণ আমি দেখেছি যে জামাত নেতাদের কথা বলা হচ্ছে যে টাকা বিতরণের সময় ধরা হয়েছে। তো আমার আসলে আজকে মূল ইস্যু এটা ছিল না, তারপর বাংলাদেশে তো বাস্তবতা, নির্বাচন মানেই টাকার খেলা, এটা ফ্যাক্ট। সেই ক্ষেত্রে এবার কি টাকার একটু বেশি নাড়াচাড়া হচ্ছে? মেজর আখতারুজ্জামান রঞ্জন, এই প্রসঙ্গটা দিয়ে শুরু করে আমি আরো ভিন্ন দিকে যাব। ধন্যবাদ পুনিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপনার দর্শক শ্রোতাদেরকে, বিশেষ করে আমাদের সিনিয়র সিটিজেন মোহাম্মদ মহসিন রাজা ভাইকে অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা। দেখেন আতিক, আমরা ইন্টেলেকচুয়ালি উই আর সো করাপ্ট, এবং সাংবাদিক তো মনে আরো আরেকটু উপরে করাপ্ট। ঠিক আছে, আপনি বলেন এই বছর বেশি, তাহলে আপনি স্ট্যাটিস্টিক দেন গত বছর কত ছিল, গত নির্বাচনে কত টাকা চলাচল হয়েছিল, এর আগের নির্বাচনে কত চলাচল হয়েছিল, তার আগের নির্বাচনে কত চলাচল হয়েছিল, সেগুলোর একটা কম্পারেটিভ স্ট্যাটিস্টিক দেন, দিয়ে বলেন এইবার আপনাদের কাছে কত টাকা হিসাবে আপনারা পেয়েছেন, আপনাদের সেই ক্যাশিয়ারটা কে। এই যে আপনারা সাংবাদিকরা জঘন্যভাবে মিথ্যাচার করেন, জঘন্যভাবে আপনারা কথাবার্তা বলেন, আপনারা অসন্তুষ্ট হয়েছেন, আমরা জামাতে গিয়েছি বলে আজকে কথাগুলো আপনাকে বলতে পারছি আমি। এই জঘন্যতম সাংবাদিকতা করে কি হচ্ছে লাভ আপনাদের? ধান্দাবাজি করে কি লাভ হচ্ছে? আপনারা তো 2 পয়সা কামানোর জন্য তো সাংবাদিকতা করেন, পত্রিকা ছাপান, খবর বিক্রি করেন, সংবাদ বিক্রি করেন। এটা আপনাদের অপরাধ না? আপনি নিউজের থেকে ভিউজ বেশি দেন। আজকে দেখেন তো আমাদের মহসিন সাহেব কত সুন্দর প্রাঞ্জল ভাষায় উনি সম্ভাবনার কথাগুলো বলেছেন। উনি একটি তো দাবি করেন নাই যে ঘটনাটা ঘটেছে এটা ঘটবে। উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ হিসেবে বলেছেন যে এই বিষয়গুলো আমাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই, এই বিষয়গুলো ওনাদের কাছে ঠেকা নাই। আজকে কথা নাই বার্তা নাই, সারা বাংলাদেশে 300 আসনে নির্বাচন হচ্ছে, 4টি আসনের ব্যাপারে আপনারা অভিযোগ করেছেন, which is less than even 2%। আমি ধরে নিলাম ঘটনাগুলো সত্য, তারপরে বলে দিচ্ছেন যে ভোটের মাঠে টাকার খেলা এবং রাজনীতিতে লুটপাটের মৎসব। আরে ভাই, রাজনীতিবিদরা লুটপাট করে বলেই তো আপনাদের প্রথম আলোর মতো পত্রিকা, আপনাদের মতো টেলিভিশন, আমাদের এই ইন্টারনেট সার্ভিস গুলো বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হয় আপনাদেরকে রোজগার করার ব্যবস্থা করে দেওয়ার জন্য। 30 সেকেন্ড। আমি যে কারণে রাজনীতিতে লুটপাটের মৎসব বলছি এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিই। দেখেন, আওয়ামী লীগ বিশাল দুর্নীতি করেছে, ব্যাংক গুলাকে খালি করে দিয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, কিন্তু গত 17 মাসে আওয়ামী লীগের উপর যেটা গেছে এখন মনে হচ্ছে যে একটা সিম্পেথি, এবং ওই টাকা যে উদ্ধারের কোনো সম্ভাবনা নাই, এই সরকার এসে বলছিল সেগুলো উদ্ধার হবে, এরপরে শুনলাম যে এটা 2-4-5 বছরের সম্ভব না। আবার এই সরকারের সময় লুটপাটের অভিযোগ হচ্ছে, আজকেও একজন উপদেষ্টার নামে 11,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। আমার প্রসঙ্গটা রাখার উদ্দেশ্য হলো যে আমাদের দেশে খালি রাজনীতিবিদরা লুট করে নিয়ে যাবে আর এই একদল বলবে আমি এটা উদ্ধার করবো, আইসা পরে নিজেও লুটপাট করবে। এই হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি প্রসঙ্গটা রাখা। আপনি কিন্তু সেই উপদেষ্টার নামটা বলার মতো সাহস দেখান নাই। এটা তো রাজনীতিবিদ না, এই সরকার তো রাজনীতি সরকার নয়। এই সরকারের ব্যর্থতার দায়িত্ব তো যারা নির্বাচিত হবেন তাদের না। আপনি তাদের সম্বন্ধে কেন বলছেন? নির্বাচনটাকে বুদ্ধি কেন আপনি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন? নির্বাচনটাকে টাকার খেলা বলে আপনি প্রশ্নবিদ্ধ কেন করছেন? কেন রাজনীতি লুটপাটের কথা বলছেন? লুটপাট তো করছে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা। তাদের নাম বলেন না কেন? উপদেষ্টার নাম বলেন না কেন? এখানে তো কোনো রাজনৈতিক দলের কোনো লোক নাই, বিএনপিরও নাই, জামাতেরও নাই, কোনো রাজনৈতিক দলের লোক নাই। এই সরকার তো রাজনৈতিক সরকার নয়। এই সরকার লুটপাট করছে, তাদের বিরুদ্ধে বলেন, তা বলবেন না। আপনি আগামী দিনে নির্বাচন হওয়ার পরে কি হবে তাদের বিরুদ্ধে আপনি একটা কদর্য দৃষ্টি দিচ্ছেন। আমরা সেটাকে আপত্তি জানাচ্ছি, সেটাকেই বলছি আপনার মেলাফাইডি কাজগুলো করতেছেন। সেই জন্য আপনার কাছে প্রতিবাদ করার সাহস পাচ্ছি। যেহেতু আপনি আমার সমালোচনা করতে পারেন, আপনারা সমালোচনা করতে পারেন, আমি কি করলাম না করলাম দুঃখ পেতে পারেন, তা আমিও তো আপনাদের ব্যাপারে কথা বলতে পারি। আচ্ছা দেখেন, একটা সুন্দর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে, আপনারা সবসময় বলে আসছে নির্বাচন হবে না হবে না হবে না হবে না। আজ থেকে 1 বছর আগের থেকে বলে আসতেছি, বাংলাদেশে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচন যদি না হয় দেশটি একটি অনিশ্চয়তার দিকে যাবে।
আল্লাহর অশেষ কৃপায়, অশেষ রহমতে আগামীকালকে এটা দেশে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, এবং সেই নির্বাচনটা আপনাদের চোখে, বাঁকা চোখে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, আপনাদের দৃষ্টি যত খারাপই হোক, যত কদর্যি হোক, এদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। তার আলামত দেখেছেন, ট্রাকে বাসে কিভাবে মানুষ মিছিল করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বড় বড় শহর থেকে গ্রামে ছুটে যাচ্ছে। এই ছবি কি আপনি কোনদিন দেখেছেন? অতীতে কোনো দেখেছেন? আজকে আপনি নির্বাচন টাকার খেলার কথা বলছেন। আপনি আমাদেরকে পরিসংখ্যান দিয়ে বলতে পারতেন যে এত কোটি টাকার খেলা এবার হচ্ছে, গত বছর চেয়ে এত % বেশি, তাহলে বুঝতাম এটা সুষ্ঠু সাংবাদিকতা আপনারা করছেন, সুষ্ঠু তথ্য প্রদান করছেন। আপনারা বলছেন রাজনীতি লুটপাটের মচ্ছব। আপনি এই সরকার লুটপাট করেছে, ডক্টর ইউনূস সাহেব লুটপাট করেছে, ডক্টর ইউনূস সাহেব তার কোম্পানির ডিউটি ট্যাক্স মাফ করেছে। আপনাদের এই সংবাদপত্রে কোন সংবাদপত্রে তার প্রতিবাদ করেছেন? কোন এডিটোরিয়াল তো দূরের কথা, সাব এডিটোরিয়াল লিখেছেন? আজকে আপনি মেইন লাইনের যারা কোন সংবাদপত্রে এই ব্যাপারে আলোচনা করেছেন? তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। আমি তো মহসিন ভাইকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। তিনি বলেছেন উনি কার সরকার, উনি নামটা কাটলেন ক্যাবিনেট লিস্ট থেকে। জেনারেল ওয়াকারুজ্জামানের কথা যদি দেশটা চালাইতেন, জেনারেল ওয়াকারুজ্জামানের তো নিয়ন্ত্রণ করেছিল। 5ই আগস্টের যে অবস্থা বাংলাদেশে হয়েছিল, তখন তো ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ছিলেন না। আসিফ নজরুল তো পাইলটের চেয়ারে ছিলেন না। এখানে ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান তার নিষ্ঠা, তার দূরদর্শিতা এবং সেনাবাহিনীর একতা, ঐক্য মেনটেন করে উনি রাষ্ট্রটাকে বিপদ থেকে রক্ষা করেছেন। তিনি পরিশ্রম করে একটা মন্ত্রী পরিষদের তালিকা তৈরি করে দিয়েছিলেন। ডক্টর ইউনূস সাহেব সেই তালিকাটা গ্রহণ করেন নাই। না গ্রহণ করে যেই তালিকা ভুক্ত উনি তৈরি করলেন, এই যে আমার মহসিন ভাই যে কথা বলেছেন, নাম কেটে দিলেন, আপনি কেটে দিয়ে যে লোকগুলো অপমান করলেন, ইনসাল্ট করলেন, তার জায়গায় যে নতুন লোকগুলো নিলেন, তাদের পারফরমেন্স কি? তারা কি করেছে? বসির জঘন্যতম অপরাধ করেছে, একটা মন্ত্রী হইয়া সে বিমানের চেয়ারম্যান হয়েছে, এই জন্য তার শাস্তি হবে না, বিচার হবে না মনে করেন? সে একটা মন্ত্রীর অবস্থানকে কিভাবে সে ডাউনগ্রেড করেছে মহসিন ভাই বলতে পারবেন। একজন চেয়ারম্যান, ইভেন সেক্রেটারির নিচে, চেয়ারম্যান অফ এনি ইনস্টিটিউশন অফ এনি বাংলাদেশের কোন সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক হোক, প্রতিষ্ঠান হোক, বিমান হোক, ইভেন বিডা হোক, এনবিআর হোক, তারা সব সচিবের নিচে। আর সান অফ এ বিচ, সে নিজে চেয়ারম্যান হয়েছে উপদেষ্টা হওয়া সত্ত্বেও। আই এম সরি টু সে, এই এসওবিকে সে কেন করেছে? আমি এই জায়গাটাতেই আক্তার ভাই, আমি ওভারও আসবো আপনার কাছে। আমি মহসিন রশিদের কাছে জানতে চাই যে এই যে সরকারের, বিশেষ করে আক্তার ভাই আমাকে আমি একটু শেষ করতে, আমাকে কনক্লুড করতে বক্তব্যটা এই জায়গায় পরে এসে। এখন এই লুটেরাদের শাস্তি চলে গেছে, এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, এদেরকে আওতায় আনতে, মামলা আনতে হবে। বসির এই পর্যন্ত কত ব্যবসা করেছে, এগুলো আওতায় আনতে হবে। বসির সম্বন্ধে আমাদের বিচার করতে হবে, তাদের দেখতে হবে। এবং সে কি করে সে মন্ত্রী হয়ে বাংলাদেশ ব্যাংকে সে ওই বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হলো, কোন এখতিয়ার বলে, কোন আইন বলে, কোন বিধি বলে, এগুলো তো পরিষ্কার করতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে পরিষ্কার করতে হবে। কাজে আজকে নির্বাচনের কথা বলছো, নির্বাচনে কোনো ভোটের টাকা খেলা হচ্ছে না। নির্বাচনে কত লেজিটিমেট খরচ আছে, প্রচুর খরচ করতে হয়, প্রচারণায় কোটি কোটি টাকা খরচ করতে হয়। 300 আসনে প্রচার করার জন্য কোটি কোটি টাকা প্রচার করতে হয়। মানুষ এটা অ্যালাউড বাই ভোটার অ্যালাউড করা হচ্ছে, সেই টাকাগুলা করা হচ্ছে। হয়তো গরিবের কাছে, তোমার আমার মতো গরিবের কাছে এগুলো অনেক টাকা মনে হতে পারে, কিন্তু একটা নির্বাচনের জন্য এই টাকাগুলো পর্যাপ্ত নয়। এখানে মাঠে কোনো টাকার খেলা নয়। একটা নির্বাচন অফিস ভাড়া করতে হয়, গাড়ি চালাইতে হয়, পোস্টার করতে হয়, লিফলেট করতে হয়, জনগণের কাছে প্রচারণা চালাইতে হয়। নির্বাচনের দিন প্রচুর খরচ হয়, সেখানে সারা দিন 24 ঘন্টা ডিউটি করার জন্য এই আমাদের কি বলে ভোট কেন্দ্রে লোক লাগে। তার উপরে সরকারে কত কোটি টাকা খরচ করে দেখেন, 70,000 কোটি টাকা সরকার খরচ করছে। তার আনসার, বিডিপি, পুলিশ, বডি ক্যামেরা, এই ক্যামেরা, সেই ক্যামেরা। সেই তুলনায় জীবন পোলিং অফিসার দিতে হয়, আমাকে কিন্তু পোলিং এজেন্ট দিতে হয়, সেখানে তো বিশাল খরচ হবে।
সেই খরচগুলো আপনার চোখে অবৈধ মনে হচ্ছে কেন? আপনি যখন পত্রিকার নামে দোকানে দোকানে গিয়ে অ্যাডভার্টাইজ নিয়ে আসেন মানুষের কাছ থেকে, জোর করে অ্যাডভার্টাইজ নিয়ে আসেন, তখন সংবাদ পত্রিকার কাছে অবৈধ মনে হয় না? যখন যখন প্রথম আলো বা বড় বড় পত্রিকা, বড় বড় টেলিভিশন যখন বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিজ্ঞাপন দিতে বাধ্য করা হয়, তখন আপনাদের কাছে এগুলো করাপশন মনে হয় না? আপনাদের সাংবাদিকতারা জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন এবং কেন্দ্রীয় পর্যায়ে বলেন, সারাটা দিন বিকাল পর্যন্ত খবরের নামে দোকান ঘরে ঘরে ঘুরে বেড়ান টাকা কালেকশন করার জন্য, অ্যাডভার্টাইজ নিয়ে আসার জন্য, তারপরে খবর তৈরি করেন। তো এগুলা কি আপনাদের কাছে দুর্নীতি মনে হয় না? ও এগুলা প্রচার করার জায়গা নাই, এগুলা আমরা আপনার প্রচার করতে দেন না, তাই আপনারা দোয়া তুলসী পাতা। আপনারা এই যে অ্যাডভার্টাইজ গুলা নেন এবং কি ধরনের বিশ্রী অ্যাডভার্টাইজ টেলিভিশন গুলোতে আপনি প্রচার করেন, দেখছেন আপনি তাকিয়ে কি কত হীনমানের অ্যাডভার্টাইজ আপনারা টেলিভিশনে দেন। শিক্ষক দিয়ে আপনি নাচান, একটা শিক্ষক ক্লাসের ছেলে মেয়েদের নিয়ে নাচতেছে, এটা আপনি দেখেন। একটা ছেলেকে দিয়ে ভুল অঙ্ক করান, সে অঙ্কটা দিয়ে টিচারকে দিয়া ফুল বানান ছাত্রদের সামনে। এই নৈতিকতা আপনাদের কাছে গিয়েছে। আজকে আপনারা সাংবাদিকরা যা খুশি তা লিখে ফেলেন, যা খুশি তা বলে ফেলেন, যা খুশি নিয়ে আলোচনা শুরু করে দেন। আপনাদের সোর্স অফ ইনকাম তো এটাই, নিউজকে বিকৃত করে প্রচার করার জন্য। আমি আপনাকে বলছি না, আমি সরি আমি আপনাকে বলছি, বুঝতে পারছি আপনি রাজনীতিবিদদের বলছেন, আমি তাই সাংবাদিকদের বিরুদ্ধে বলছি। আমি বুঝতে সাংবাদিকরা দুই দিয়ে কাটে ঠান্ডা বা সারাদিন ঘুরে বেড়ায়, তারা খবর বিক্রি করে খায়, কথা কথা রাজনীতি দোষারোপ করে। আর সেকেন্ড টাইম পরে আসবো, কিন্তু যেহেতু তুমি রাজনীতি লুটপাটে মচ্ছ বলছো, রাজনীতি লুটপাট হয় না। রাজনীতিবিদদের কাছে তোমরা সবাই গিয়ে বসে থাকো, সাংবাদিকরা গিয়ে বসে থাকো, ব্যবসায়ীরা বসে থাকে। এই দেশে উন্নয়নের জন্য কাজ করার জন্য রাজনীতি কাজ করতে হয়, ভাগ্য পরিবর্তন করতে হয়। আজকে 50 বছরের রাজনীতিবিদদের পরিশ্রমের ফসল আজকের এই বাংলাদেশ। এই বাংলাদেশ এটা রাজনীতিবিদরা নিয়ে আসছে। আগামীতে ইনশাল্লাহ এই রাজনীতিবিদরা যে দলে জয়লাভ করুক না কেন, মহসিন ভাই সুন্দর কথা বলেছেন, যেই দলে জয়লাভ করুক না কেন, তারা যেন রাষ্ট্রটাকে সুন্দর সুষ্ঠু জায়গায় নিয়ে যেতে হয়। আমাদের নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা এক শ্রেণীর সাংবাদিকরা প্রচার করে বেড়াচ্ছেন দেশে নির্বাচন হবে না, হতে দিবেন না, হওয়ার সুযোগ নাই। রাত পলে নির্বাচন হবে, ইনশাল্লাহ নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে। ফলাফল তোকে বলে একটা পরে প্রকাশ হবে, সেটা বড় কথা নয়। ফলাফলের তসুপ না হলো, প্রশাসনের ঘাড়ে এমন শক্তি নাই। এবার যদি প্রশাসনের কোন লোক নির্বাচনে ফলাফল নিয়ে হাঙ্গি পাঙ্গি করতে চায়, তাহলে 5 আগস্টের জুলাই বিপ্লবের সৈনিকেরা কাউকে ছেড়ে দিবে না। আমরা কিন্তু 5 আগস্ট পুলিশের জীবন রক্ষা করতে হয়েছে, ডিসিএসপিদের জীবন রক্ষা করতে হয়েছে, থানা বাঁচাতে হয়েছে। যদি এইবার নির্বাচনে ফলাফল নিয়ে কেউ কোনো প্রকার গাপলামি করার চেষ্টা করে, তাদের ব্যবস্থা নেওয়া হবে, জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা অফিসারকে ছাড় দেওয়া হবে না, যদি কেউ নির্বাচন নিয়ে ফলাফল নিয়ে এতটুকু হেরিফেরি করে। নির্বাচন হবে, যেহেতু প্রক্রিয়াটা করেছে হ্যাঁ বা না ভোটের, হ্যাঁ ভোট জয়লাভ করলে এবং নির্বাচনে ফলাফল হওয়ার পর 18 তারিখতে বলছে, 18 তারিখের পরে 1 ঘন্টা দেরি হবে না, সরকার পরিবর্তন হবে। তাই আমি ভাইকে বলতে চাচ্ছি যে অল পার্লামেন্ট ইজ এ বেসিক পার্ট অফ লেজিসলেচার। সংবিধান রচনা করা, সংশোধন করা, সংবিধান পরিবর্তন করা তার দায়িত্ব, বাজেট তৈরি করা তার দায়িত্ব, সরকার ফর্ম করা তার দায়িত্ব। এগুলো সাইমালটেনিয়াসলি চলে। কে বলছে 180 দিনের মধ্যে করতে হবে, সেটা তার অপশন। ইট ডাজন্ট মিন গভর্নমেন্ট 180 দিন পরে হবে। গভর্নমেন্ট হইতে হবে 1 সপ্তাহের মধ্যে। তারপরেও সরকার গ্যারান্টি দিয়েছে 18 তারিখের মধ্যে করবে। তার মানে 12 এবং 18 মোটামুটি 6 দিন বা 7 দিন হচ্ছে। 18 তারিখের পরে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারবেন না। ডক্টর থাকতে পারবেন না। যে রাজনৈতিক দল জয়লাভ করো তারা ক্ষমতা গ্রহণ করবে, তাদের ক্ষমতা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না।
জি, তবে আবার আসবো আপনার কাছে, আবার আসবো। আমি একটু মহসিন রশিদের কাছে যে এই প্রসঙ্গটাই, এই যে আক্তার ভাই যেটা বললেন যে আমরা নাম বলতে পারছি না, নাম বলতে পারছি কারণ আমি কোট করছি আজকের কণ্ঠ, একটা পত্রিকা, অনলাইন নিউজ পেপার, ওরা আজকে ডিটেইল নিউজ করেছে যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া 11,000 কোটি টাকা শিফট করেছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, দুবাই, এরকম বিভিন্ন জায়গায় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এগুলো বিনিয়োগ করা হয়েছে। অভিযোগ সত্য মিথ্যা দুইটা জায়গায়, একটা হচ্ছে সরকার যদি কোনো তদন্ত করে, আরেকটা হলো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা মিথ্যা হলে সে নিজে যদি প্রমাণ করে। এরকম বহু অভিযোগ এই সরকারের কাছে প্রতি আছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার সাবেক পিএস, এখন বর্তমানে তারেক রহমানের পিএস সাত্তার সাহেব, তিনি বলেছেন তার কাছে 8 জন উপদেষ্টার আমলনামা আছে দুর্নীতি। আমরা কি এইসব অন্যায়, অপরাধ এবং আরো যা যা হয়েছে 17 মাসে সেগুলোর কোনো প্রতিকার পাবো না, বা সেগুলোর কোনো এই সরকার, তারা অলরেডি অনেকে কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে, মানে তারা কি চলে যেতে চাচ্ছে? অনেকে বলছেন যে তারা বোধহয় পাত্তারি গোছাচ্ছেন। মহসিন রশিদ, এটা কি সমাজে একটা দৃষ্টান্ত থাকা উচিত না? আপনার এখানে মিউট হয়ে আছে, আপনার এখানে মিউট হয়ে আছে। যদি ক্ষমতা হস্তান্তরের আগে চলে যায় তাহলে এক ধরনের সিচুয়েশন হবে, আর যদি ক্ষমতায় অন্য ক্ষমতায় আসেন তাহলে এটা তাদের দায়িত্ব হবে ইনকোয়ারি করা, ইনভেস্টিগেট করা, প্রসিকিউট করা ওদেরকে। এবং আমি আমার ফেসবুকে কয়েকটা নামও দিয়েছি, যেরকম ইউনূস সাহেবের নাম দিয়েছি, আমি লুৎফে সিদ্দিকীর নাম দিয়েছি, আমি আমার ফেসবুকে আমি বলেছি দিস আর অল কারেক্ট পিপল। আমি লামিয়া মুর্শেদ এন্ড হার হাজবেন্ড এর কথা বলেছি, আমি রিজওয়ানা এন্ড হার হাজবেন্ড এর কথা বলেছি, আসিফ নজরুলের কথা বলেছি, আমি শুভ্রর কথা বলেছি, আদিলুর রহমান খান শুভ্র, ডক্টর ওই যে ইলিনয়ের যে ডক্টর আছে ওর কথা বলেছি। এরকম আমি 10-11 জনের কথা আমার ফেসবুকে বলেছি যে ইট ইজ দ্য ডিউটি of the security apparatus, intelligence, এদের ডিউটি হচ্ছে টু সিট উইথ, যে তারা যেন দেশ ছেড়ে না পালাতে পারে, এবং যদি পালা বদল হওয়ার আগে পালিয়ে যায় তাহলে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আর যদি পালা বদল হয়ে যায়, তাদেরকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকবে যেন তারা দেশ ছেড়ে না যেতে পারে যতক্ষণ পর্যন্ত ইনকোয়ারি, ইনভেস্টিগেশন এগুলি ওদের ব্যাপারে না হয়। এন্ড দিস ইনক্লুডস ইউনূস। তো আমার কথা হচ্ছে, দেখেন, অ্যাকাউন্টেবিলিটি তো আমরা করতে পারছি না। আমরা যদি অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারতাম তাহলে আমাদের এখানে লুট, তারাজ এইগুলি অনেক কম হতো। আমি বলছি না দ্যাট 0% হবে আমাদের এখানে কারাপশন। নো, কারাপশন উইল বি দেয়ার। আমরা তো হিউম্যান বিংস, আমরা তো এঞ্জেল না, ফেরেশতা না যে আমরা কিছুই করব না। থাকবে কারাপশন, কিন্তু দ্যাট কারাপশন হ্যাজ টু বি কন্ট্রোলড, অর্থাৎ একটা লিমিটের মধ্যে। এইটার অর্থ এই না যে আমি বলছি যে না ইউ এলাউ কারাপশন। নো নো নো, আপনি যেহেতু এটা হবে, আমরা করব, হিউম্যান বিংস উইল ডু ইট, কাজে এইটার আমাদেরকে একটা লিমিটের মধ্যে করতে হবে এবং আমাদের আইনটা কঠোর করতে হবে। আইনগুলি আমাদেরকে একটু এমন করতে হবে যেন লোকজন ভয় পায়। এখন দেখেন, ভয়ের কিছু না। ইউর অ্যান্টি কারাপশন কমিশন ইজ হোপলেস, গুড ফর নাথিং। এদের দ্বারা হবে না কিছু, এটা কিছুই পারবে না। তো এখন নতুন সরকার আসলে দেখা যাক তারা কি পদক্ষেপ গ্রহণ করেন, তারা কিভাবে এগুলি করেন। আর এইখানে বোধহয় আপনি একটু আগে বলছিলেন যে আমাদের যে টাকা পয়সা লুটপাট হয়েছে সেটা আমরা এখনো দেশে আনতে পারি নাই। ওর কয়েকটা কারণ আছে। বিকজ ইউ সি, আপনার কাছে এই শক্তি নাই যে আপনি নিয়ে আসতে পারবেন। there are specialized law firms যারা এইগুলিকে ট্রেস করে, ট্র্যাক করে এবং তারা এইগুলি আনার জন্য চেষ্টা করে, আনিয়ে আসার চেষ্টা করে। নাও দ্য পয়েন্ট ইজ, আপনার যে টাকাটা অন্য দেশের ইকোনমিতে ঢুকে গিয়েছে, সে ওই দেশও তো টাকাটা ওইভাবে বের করতে দেবে না আপনাকে। বাট ওই লয়ার্স ক্যান হ্যাভ আ সিস্টেমটা যেমন যে ঠিক আছে এইটাকে আপনি সভরেন হিসেবে রাখেন,
আপনি আমাকে এই টাকাটা এইভাবে ফেরত দেবেন। দেন দি আদার থিং ইজ যে দেখেন মোস্টলি যে জিনিসটা হয়েছে ব্যাংকগুলি খালি করে দেওয়া হয়েছে, স্পেশালি কি নাম ওর শাহ আলম, না নট শাহ আলম, আই এম সরি, ওই এই যে এস আলম। চিটাগঙ্গের ব্যবসায়ী কি নাম এস আলম, হ্যাঁ, উনি যেভাবে খালি করে দিয়েছেন ব্যাংকগুলি, এই ব্যাংকগুলি উনি খালি করেছেন, নিজে করেছেন তা তো করেন নাই, উনি কারোর জন্য করেছেন এইগুলি। এইটা কিন্তু ইন্টারন্যাশনালি সরকার যদি এটা নিয়ে যায় কোন সরকারের কাছে, এইটা গ্রহণযোগ্য হবে না, বিকজ লিগালি এটা গ্রহণযোগ্য না। আপনাকে যেটা করতে হবে, ধরেন ইসলামী ব্যাংক থেকে যে টাকাগুলি লুট হয়েছে, ইসলামী ব্যাংক উইল হ্যাভ টু প্রসিড। ধরেন যেটা আপনার পদ্মা ব্যাংক থেকে লুট হয়েছে, বিদেশে চলে গেছে, ওই ব্যাংকে ডাইরেক্টলি ইনভলভ হতে হবে। এইখানে যদি ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু করতে চায়, কিচ্ছু পারবে না। এগুলির সিস্টেম আছে, পদ্ধতি আছে, এগুলি জানে না, এটার কিন্তু কাজ করতেছিল, এবং বাংলাদেশ ব্যাংকও অনলাইন ছিল, একটা গ্রুপ কাজ করতেছিল, সার্টেন গ্রুপ অফ লয়ার্স, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড লয়ার্স কাজ করতেছিল। কিন্তু আমাদের আসাদ মিয়া যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি বললেন গভর্নরকে যে না, এদেরকে বাদ দিয়ে দেন, এইটা সিয়া করবে। সিয়ার অর্থ হচ্ছে সৈয়দ ইশতিয়াক আহমেদ এন্ড অ্যাসোসিয়েটস, আমাদের প্রাক্তন চিফ জাস্টিসের বাবার যে ফার্মটা আছে, যেখানে এখন উনি পার্টনার এমিরেটাস হয়েছেন কয়েকদিন আগে। সো আপনি সবকিছু করতে হবে একটা সিস্টেমে, আপনাকে জানতে হবে যে কিভাবে টাকাগুলি আনতে হবে, কে আনবে। So all these banks will have to personally do it. আপনি বাংলাদেশ ব্যাংক গেলে ওরা বাংলাদেশ ব্যাংককে ফিরাই দেবে, বলবে who the hell are you? তুমি কে? This is not your job. So ব্যাংকস গুলিকে যেতে হবে। দেখেন আপনার যে ল ফার্ম, ওই যে 300 না 400 অ্যাপার্টমেন্টস ছিল না লন্ডনে, আর কোথায় কোথায়, ওই যে আমাদের মন্ত্রী ছিলেন, কি নাম ওনার, ওই যে আখতারুজ্জামান সাহেবের ছেলে, আখতারুজ্জামান সাহেবের ছেলে, ওইটা দেখেন দে হ্যাভ অ্যাটাচড দ্যাট, ওইসব প্রপার্টি কিন্তু গভর্নমেন্ট অ্যাটাচ করেছে। কিভাবে অ্যাটাচ করেছে? যে ল ফার্মটা এটা নিয়ে কাজ করতেছিল, ওই ল ফার্মই এই অ্যাটাচমেন্ট গুলি করিয়েছে, 300 350 প্রপার্টিজ হোয়াট এভার। তো আমার কথা হচ্ছে আপনাকে তো একটা লাইন ধরে যেতে হবে। আপনি বে লাইনে বললে যে টাকা চলে আসবে, টাকা আসবে না এইভাবে। তো দেখি আগামী যে সরকারটা আসবে তারা এদের লুটপাটকে নিয়ে কি করে, এবং অ্যাভারেজে কিন্তু এই সরকার ধরেন 17 বছরে যে লুটপাট শেখ হাসিনার গভর্নমেন্টে যেটা হয়েছে, এইটাকে যদি অ্যাভারেজ করেন ডিভাইডেড বাই 17, যেটা দেখবেন তো এই যে 17 মাসে যে লুটপাট হয়েছে, এইটা ওর চেয়ে অনেক বেশি। শেখ হাসিনার অ্যাভারেজ যদি আপনি বের করেন, অ্যাভারেজের চেয়ে অনেক বেশি লুটপাট এই কয়েক ইস্যু হয়েছে, এই 17-18 মাসে হয়েছে, এবং সবাই মিলে করেছে। এখন ধরেন বিমানের আমি কথা বললাম, এই বিমানে ধরেন আপনার তো বর্তমান যে জায়গা আছে টারম্যাকে, আপনি 19টা প্লেন আপনার আছে, যার মধ্যে আপনি বলছেন যে 15টা প্লেন ফ্লাই করছে, এবং আপনি আরো 17টার সই করেছেন বোয়িং এর সাথে। আপনার কি টারম্যাকে এত স্পেস আছে রাখার? আপনি যারাই এয়ারপোর্টে যায় আর ফ্লাই করে, দেখবে যে আপনার গেট হলো 11টা পর্যন্ত, 11 গেটস, আর তারপরে দেখবেন টারম্যাকের উপরে সামনে এই যত ইউএস বাংলা, নোভা, অ্যাস্ট্রা আর ইভেন বিমান, ওরা সব লাইন আপ করে অ্যাটলিস্ট 20টা প্লেন ওইখানে লাইন আপ করা থাকে। আপনি 17 হোয়াইট বডিড প্লেনস নিয়ে, মানে ডাবল আইল্যান্ড প্লেনস নিয়ে আপনি কোথায় পার্ক করবেন বলেন? উনি বলেন রুটস এর কথা, আমাদের তো রুটস যতগুলি আছে, ওই রুটস গুলিতে আপনি টিকিটের যে হারটা রেখেছেন, যে টিকিট আমাদের ইটস সো কস্টলি, যে এই ব্যবসা তো বাইরের সবাই নিয়ে যাচ্ছে। আপনার কি কোনো হিসাব আছে যে ধরেন আমি যদি ফুল ক্যাপাসিটিতে ফ্লাই করি বিমান অমুক ডেস্টিনেশনে, সিট অনুযায়ী আমি এই তেলের খরচ, মেইনটেনেন্স খরচ, এগুলি দিয়ে আমার এত, যেমন এমিরেটস এর একটা হিসাব আছে, A380 তারা যে ফ্লাই করছে টু নিউ ইয়র্ক,
ওইখানে তাদের নেট $2,00,000 থাকে, $200,000 থাকে। আপনি এগুলি করছেন কেন জানেন? কমিশনের জন্য, হিউজ কমিশন, হিউজ কিকব্যাকস এগুলিতে। জি, এটা তো কি বলবো আর আমি এগুলিকে, এদের জি, আমি একটু আক্তার ভাইয়ের কাছে যেতে চাই। আক্তার ভাই, যদি ফ্রি, আক্তার ভাই আমরা কি অংশগ্রহণ করতে পারি কিনা? যেমন মহসিন রশিদ, আমি আপনার কাছে ছোট্ট করে একটা জিনিস শুধু জানি যে আমাদের জাতীয় নির্বাচনটা তো গণভোট একটা ফ্যাক্টর। এইটার জয় পরাজয়, ধরেন সাপোজ আমরা যদি ধরি বিএনপি বা জামাত জিতবে, সেই ক্ষেত্রে যদি না জিতে যায় তাহলে সিচুয়েশনটা কি দাঁড়াবে? আপনি কি মনে করেন? জিতুক বা না জিতুক, দের উইল বি নো সিচুয়েশন। তার কারণ হচ্ছে পার্লামেন্ট মেম্বার্সরা ওইখানে বসে ডিসাইড করবে। ও যত কথাই বলেন, এই হা না উইল মেক নো ডিফারেন্স। ইট উইল জাস্ট, এটা একটা সাইকোলজিক্যাল ইয়ে হবে, আপনার মেন্টাল ইস্যু হবে যে এটা হ্যাঁ জিতে গেছে বা না জিতে গেছে। রাষ্ট্র তো এইভাবে চলে না। আর আপনি দেখেন, এইটাও তো একটা ফ্রড। আপনি 4টা প্রশ্ন দিচ্ছেন আর হ্যাঁ না জাস্ট একটা। আমি 2টার সাথে এগ্রি করতে পারি, 2টার সাথে নাও এগ্রি করতে পারি, আমি 3টার সাথে এগ্রি করতে পারি, 1টার সাথে নাও করতে পারি। আপনি তো 4টা দিয়ে দিলেন, হ্যাঁ না তো দিলেন একটা। এইসব ফ্রড, এইগুলি দিয়ে কিচ্ছু হবে না, এইগুলি প্রতারণা। আর ইলেকশন কমিশন এর কথা, এটা তো গভর্নমেন্ট। ইলেকশন কমিশনের যে কথা বলছেন, এই যে টাকার ব্যাপারটা যেটা ইয়ে, দেখেন ইলেকশন কমিশন জানে না তাদের কাজটা কি। ওদের উচিত ছিল, যেমন ওরা বলেছে, ওদের উচিত ছিল বলে দেওয়া যে অমুক তারিখ, 10 তারিখ বা যে তারিখে আমাদের এটা শেষ হলো, প্রচারণাটা শেষ হলো, ওই সময়ের থেকে এত টাকা ছাড়া কেউ, বিকজ ছুটি আছে, আপনার তো ছুটি হয়ে গেছে, বন্ধ সবকিছু, ব্যাংক বন্ধ, সবকিছু বন্ধ। তাহলে বলে দেওয়া উচিত ছিল যে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি টাকা নিয়ে এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা যাওয়া নিষেধ। সিমিলারলি আপনি দেখেন, আপনি ডিস্ট্রিক্টে বাসগুলি বন্ধ করে দিলেন। ওই বাস বন্ধ করে কি হবে? আপনার তো উচিত ছিল, সিকিউরিটি ইজ আ ফ্যাক্টর, আপনাকে বলা উচিত ছিল যে মোটরসাইকেল ঠিক আছে চলবে, কিন্তু পিলিয়ন রাইডার হবে না, অর্থাৎ পিছে কেউ বসবে না। পিছে যে বসে আছে সে যদি কাউকে মেরে ফেলে, গুলি করে, হ্যান করে, ত্যাগ করে। আপনাকে তো এই জিনিসগুলি ভালো করে আলাপ করে করা উচিত ছিল। আপনারা নিজেরাই যা ইচ্ছা তাই করেছেন। ইলেকশন কমিশন অনেক লোকজন আছে যাদের ডিফল্টার স্ট্যাটাস আছে, আপনি ওদেরকে এলাউ করেছেন, অনেককে এলাউ করেছেন, অনেককে এলাউ করেন নাই আপনি। হ্যাঁ, এই বৈষম্য না আপনি। আর এইখানে একটা কথা বলি, আক্তার ভাই will bear me out on this, কনস্টিটিউশনে 66 আর্টিকেল 66(2) তে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, ওটা কিন্তু ডিফল্টারের কথা বলে নাই। ওইটা বলছে that if you are an insolvent and defaulter are two different things. আপনি আরপিও বা রুলসে এটা ঢুকাতে পারেন না, কনস্টিটিউশন যেটা বলে নাই। ইনসলভেন্ট কথাটা বলেছে, I might be a defaulter, but I might continue to be solvent. এইগুলি বেসিক জিনিস এরা জানে না, আপনি ওদেরকে এসব জায়গায় বসান। সো দেশ কেমনে ঠিক হবে বলেন আমাকে। আরো কথা আছে, আপনি যে ডাবল সিটিজেনশিপ, এইখানে আজ পর্যন্ত প্রপার ব্যাখ্যা অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, এখনো দেয় নাই। আর জাস্ট মুখে মুখে এটা তো একটা, আপনিও দিতে পারবেন, সেও দিতে পারবেন, বাট ওইখানে একটা টেকনিক্যাল ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডটার উপরে আপনাকে ব্যাখ্যা দিতে হবে, দ্যাট হোয়াট ইট মিনস। বিকজ আমাদের দেশের এইটা দেখেন, আপনাকে সবকিছু খেয়াল রাখতে হবে। আমার দেশে পাসপোর্ট, ভিসা পান না আপনি, ইউ ক্যানট গো। ব্যবসায়ী যারা ব্যবসা করার জন্য ভিসা পায় না, সময় লাগে। ইভেন ব্যাংকক যেতে সময় লাগে, সিঙ্গাপুর যেতে সময় লাগে, ফরগেট অ্যাবাউট আদার কান্ট্রিজ। তো এই কারণে অনেকেই করে কি, ব্যবসার খাতে, যে আজকে আমাকে জাপান যেতে হবে, ভিসা দিতে হবে, না ঠিক আছে, আমার কাছে আরেকটা পাসপোর্ট আছে, লেট মি টেক অ্যানাদার পাসপোর্ট আরেক দেশের, সো দ্যাট আমার এই ট্রাভেলস গুলি যেন সুবিধা পায়।
all these things have to be considered. আপনি দেশটাকে ঠিক করে চালাতে চান, এমনি করলে তো হবে না, বুঝতে হবে why are Bangladeshis going for a second passport. Second passport is not that তারা আপনাকে ছেড়ে দিচ্ছে, বাংলাদেশকে ছেড়ে দিচ্ছে। সেকেন্ড পাসপোর্ট অনেক সময় নেসেসিটি হয় এটা। জি, থ্যাংক ইউ। বুঝাতে পেরেছি কি